তো সবে শেখ হাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম, এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা, পপুলারিটি গেইন করা, পপুলার হওয়া, সেগুলির কোনো এজেন্ডা নাই, আছে কি? না, নাই তো। নাই তো, থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন। যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন, হ্যাঁ সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল। হ্যাঁ এই 11 মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না। ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার। তারা ওকে সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী। আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা, সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না। নির্বাচন জিনিসটা ভালো না, জনগণ ভোট দিতে পারে না, জনগণ টাকা নিয়ে ভোট দেয়। রাজনীতিবিদরা ভালো না, তারা টাকা দিয়ে ভোট কিনে। বা বাংলাদেশের নির্বাচন কমিশন ভালো না, কারণ নির্বাচন কমিশন কিভাবে কিভাবে ভোট করে তারা পারে না। পুলিশ ভালো না, তারা পাহারা দিতে পারে না। ডিসিএসপিরা ভালো না, তারা নির্বাচন আগে করে দেখাতে পারে নাই। ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো। ফলে তাদের এজেন্ডা হচ্ছে নির্বাচন না করা। তাদের উচিত নির্বাচন করেই এটাকে প্রমাণ করা। আমার মনে হয় যে আপনি যে কনস্পিরেসির কথা বলতেছেন, সেই কনস্পিরেসি আসলে এটা কনস্পিরেসি না, না, কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র। না না কিন্তু কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র যেটা চোখের আড়ালে হয়। এটা তো আমরা পরিষ্কার দেখতে না, পাচ্ছি। কিন্তু আমি আপনাকে বলি, কিন্তু আপনি সোহরাওয়ার্দী উদ্যান ভোরে জনসভা করা যায়, তখন নিরাপদ পরিবেশ থাকে। হাজার হাজার লাখ লাখ লোক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে পারে। ড্রোনের ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক, আমরা পত্রপত্রিকা এবং ঘোষণায় দেখেছি লক্ষ লক্ষ লোক পদযাত্রা করছে। পদযাত্রা করে জেলার পর জেলা সমান হচ্ছে, নাহলে জেগে উঠছে। তখন কোনো নিরাপত্তার ঝামেলা থাকে না। শুধু নির্বাচনের সময় বলে যে নিরাপদ পরিবেশ, ওপেন, এটা তো কোনো ষড়যন্ত্র না। কিন্তু আপনি যে কথাগুলি বললেন, সেই কথাগুলি তো কিছুটা সত্য। ভোট কেনা বেচার কথাও সত্য। ডিসিএসপিরা যে নির্বাচন করার সময় অনেক ধরনের ম্যানিপুলেশন করতে পারে বা করে থাকে, রাজনৈতিক দলই তো কেনা বেচা হয়। রাজনৈতিক দলই তো কেনা বেচা হয়। আমরা দেখি যে গাড়ি গ্লাস নেমে যায়, ফলের ঠোঙ্গার মধ্যে রাজনৈতিক দল কেনা বেচা হচ্ছে। তো তা তো হয়ও। আচ্ছা তুষার, আমি একটু আসতেছি আপনার কাছে একটা অন্য প্রসঙ্গ বা প্রশ্ন নিয়ে। কিন্তু দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম, যেহেতু আজকে মানে 2 দিন আগে এই জরিপটা করা, তখনও এই ট্র্যাজেডিটা ঘটে নাই। আমরা প্রশ্ন করেছিলাম পিআর পদ্ধতিতে দাবি সামনে এনে, মানে বিএনপি দাবি করছে যে পিআর পদ্ধতির দাবি সামনে এনে কিছু পক্ষ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এই দাবি বিএনপি করছিল। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 35% দর্শক মনে করছেন যে হ্যাঁ দলটির অবস্থান সঠিক। শতকরা 65% দর্শক মনে করছেন যে দলটির অবস্থান সঠিক না। 63,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যে এই যে আপনি জনপ্রিয়তার কথা বলছিলেন, সেটার মধ্যে রাজনৈতিক সরকারগুলো নানা কায়দায় প্রচার প্রপাগান্ডা করে নিজেদের জনপ্রিয় দেখাতে চায় বা ফেক জনপ্রিয়তা তারা আশা করে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও আমরা এমন একটু প্রবণতা দেখতে পাই। আমাদের প্রশ্নটা ছিল সেইটা, সেই পপুলারিটিটা দিয়ে তারা আসলে কি চায়। যে ধরেন মাইলস্টোনের ঘটনায় ত্রাণ চেয়ে গণমানুষের সাহায্য চাইলো এই সরকার, তারপরে আবার পরে এটা সমালোচনা হইলো, এটা আবার তুলে ফেলে তারপরে আবার কবরের জায়গার কথা বলল। এই মানে এই সরকারের মধ্যে এই জনপ্রিয় হওয়ার কৌশল বা এইটার কারণটা কি, এটা যদি একটু আমাদের ছোট করে বলতেন। আমাদের অনেকগুলি বিষয় আসলে আপনাদের প্রশ্ন করতে হবে। তুষার ভাই বলেন একটু ছোট করে। আমি আপনাকে একটা জিনিস বলি, এই সরকারের প্রধানের নামে যে স্ট্যাটাসগুলি দেওয়া হয়, স্ট্যাটাসগুলি কার সঙ্গে আলোচনা করে দেওয়া হয়? প্রেস উইং কি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে দেয়, নাকি উনি নিজেই এটা দেখেন? ওনার নিজের নামে যে জিনিস যাবে সেটা তার নিজের দেখা উচিত, প্রেস উইং এর হাতে ছেড়ে দেওয়া উচিত না। প্রেস উইং তার সরকারের বিভিন্ন সিদ্ধান্তর বিষয়ে জানাবে, কিন্তু যে কাজগুলি একেবারে সরাসরি ওনার পেজ থেকে পোস্টেড হয়, যে স্ট্যাটাসগুলি, সেই স্ট্যাটাসগুলি ভাষা থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে ঠিক পলিটিক্যাল কিংবা তুষার ভাই, আমি প্রেস উইং এর কাছে জেনে বলছি যে এগুলি প্রত্যেকটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদন ক্রমে অনুমোদিত হয়। আমি এতদূর পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে 22 জন উপদেষ্টার মধ্যে কোন উপদেষ্টার কোন কাজ আপনারা সামনে আনবেন, সেইটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন কিনা। আমি যেটা বুঝতে পেরেছি যে 22 উপদেষ্টার মধ্যে দেখবেন আপনি 5 জন বা 6 জন উপদেষ্টার কাজের কথাই আসলে সেইখানে সামনে বেশি আসে। পররাষ্ট্র উপদেষ্টার কথা সেখানে কখনোই আসে না, নিরাপত্তা উপদেষ্টার কথা অনেকবার আসে। এইটার কারণটা কি জানতে চাইলে তারা বলেন যে এটা তারা মানে আলোচনা করে ঠিক করে এটা করেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে ঠিক করে এটা করেন। তাহলে আমি বলবো যে এই জায়গাতে যেহেতু উনি নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু এই ধরনের পপুলার কমিউনিকেশন বা পিপল কমিউনিকেশন, এই জায়গাতে আমার মনে হয় যে তার অত্যন্ত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যার এই ধরনের ধারণা আছে, তাকে তার নিয়োগ দেওয়া উচিত বা নিযুক্ত করা উচিত, যাতে তারা তাকে প্রপারলি অ্যাডভাইস করতে পারেন। কেননা এই জায়গাতে আমি যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত করেছি। এবার আসেন
যে জায়গাটাতে আমরা ছিলাম যে এই সরকার পপুলার হতে চায় পিআর পদ্ধতি, আপনি যে নির্বাচনের যে ভোটাভুটির কথাটা বললেন, এইটা তো স্বাভাবিক। বিএনপি ম্যাক্সিমাম 35 থেকে 40% ভোটই তো পায়। ফলে বিএনপির ভোটাররা বলেছে 35% তারা এটা চায় না, তারা বিএনপির পক্ষে আছে। আর বাকি যে 65% ওইখানে কিন্তু আওয়ামী লীগও আছে, ওইখানে কিন্তু অন্যরাও আছে, আরো অনেকে আছেন, তারা সবাই মিলে কিন্তু 65%। ফলে এই 65%-এর মধ্যে ওই পিআর এর পেলে যারা জীবনে কিন্তু ইলেকশন করে জীবনে একটা সিট পাবেন না, সরাসরি ইলেকশনে ওই পিআর পদ্ধতিতে গেলে একটা দুইটা সিট পাবেন, এরা সবাই ওইখানে আছেন। ফলে এই যে জরিপটা আপনারা করেন, এই জরিপটা কিন্তু বিএনপি বনাম গোটা বিশ্ব, যেটা আগে ছিল আওয়ামী লীগ বনাম গোটা বিশ্ব। তো বিএনপি কে দিয়ে রিপ্লেস করা হয়েছে আওয়ামী লীগকে, এবং এখন একটা ইউনিভার্স তৈরি করা হয়েছে যে ইউনিভার্সের মধ্যে বিএনপি বনাম গোটা বিশ্ব। 35% অ্যাজ এ ভোটার পার্সেন্টেজ যে কোনো নির্বাচনে বাংলাদেশে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেওয়ার মতো ভোট। ফলে পিআর কেন চাইবে বিএনপি? তাদের তো চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু উল্টা দিকে যারা 65% ভোট দিচ্ছেন, এদের অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হবে যদি ডিরেক্ট ভোটিং এ যায়। এই জামানত বাজেয়াপ্তওয়ালারা সবাই জীবনে একবার সুযোগ পেয়েছে উচ্চ কক্ষে গিয়ে বসবে, তাও নিম্ন দিকে না, নিম্নে তো সরাসরি ভোট। উচ্চ কক্ষে গিয়ে ওনারা বসে যারা সরাসরি ভোটে বিজয়ী হয়ে এসেছে তাদের উপরে মুরব্বিয়ানা করবে। 1% ভোট পেয়ে 35% দলদের উপরে মুরব্বিগিরি করবে। এইটার এই ভোটাভুটি, যে ইন্টারনেটের ভোটাভুটি, এটা সিম্পলি দ্য সেম অ্যাজ রিয়েল ভোট বাংলাদেশে। এবং আপনি আওয়ামী লীগকে ছেড়ে দেন কালকে, তাহলে আওয়ামী লীগ এখানে আরো 25% বা 20% ভোট নিয়ে এসে হাজির হবে। তখন দেখবেন যে 35%, 25% বা 20%, এবং তারপরে বাকিরা। আমার মনে হয় যে পিআর পদ্ধতি বা নির্বাচন নিয়ে আমরা আরও একদিন বিস্তারিত আলোচনা করব। আমি একটু আবুল আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসতে চাই যে, শহীদ ভাই, এই সরকারের প্রেস উইং আসলে প্রধান উপদেষ্টা যা বলেন বা যা বলতে চান সেটা, আমি প্রেস উইংটার দিকে খেয়াল রাখি, প্রেস উইংয়ের লোকজনের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা কি বলতে চান বা কি জানাতে চান সেটার জন্য। কিন্তু আমি প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের পপুলিস্ট হওয়ার মানে আকাঙ্ক্ষাটা দেখি। এইটার কারণটা কি? উনি তো ভোটে দাঁড়াবেন না, উনি এই পপুলারিটিটা কেন তিনি অর্জন করতে চান? মানে যখন যেদিকে ছাতা সেদিকে বৃষ্টি ধরে আপাত মানে খুব বাহবা পাওয়ার কিছু পথ করে দিয়ে। এটা তো তার নতুন চাওয়া না, এটা তো তিনি তার জীবনের শুরু থেকে চেয়েছেন। সবসময় তার একটা পপুলার হওয়ার একটা কাজ উনি করতেন। আপনি নোবেল লরেট হওয়ার পরে যেভাবে গেলেন একেবারে একটা বিমান নিয়ে পুরস্কার আনতে, বা যে আপনি তাকে যদি তার পুরো জীবনটা দেখেন, তো তিনি তো সবসময় চেয়েছেন লাইমলাইটে থাকতে, পপুলার, মানে তার জায়গায় 000 ওখানে ছিলেন। তো সুতরাং উনি পপুলার হতে চান, এটা তার মধ্যে আছে, এটা মানুষ স্বাভাবিকভাবে হতে চায়। বাট এখন উনি যে রাজনীতি এবং কূটনীতি এবং আমার যে নীতি, যেখানে আপনার আমাদের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, আমাদের যে সিকিউরিটি নীতি, এই যে 3 জায়গায় উনার যেসব কাজ উনি আগে জীবনে করেছেন, সেই সব কাজে উনি অনেক সাকসেসফুল, মানুষের ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা নিয়েও হয়তো অনেকে সমালোচনা করবে। বাট এখানে এসে তার যে 3টা জায়গা, সেই 3টা জায়গায় তিনি তো ভালোভাবে তার পদক্ষেপগুলো নিতে পারছেন না, ভালোভাবে কাজটা করতে পারছেন না, মানে কাজগুলো ভালোভাবে হচ্ছে না, এটা আমরা দেখছি। তো সুতরাং উনি উনার কাজের মধ্য দিয়ে পপুলার হতে চাইবেন, কিন্তু এইরকম আপনি ফেসবুক পোস্টিং দিয়ে কি পপুলার হওয়া যায় নাকি? পপুলার হওয়ার জন্য আরো অনেক কিছু আছে। অবশ্যই আমরা চাইবো যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকার, তারা তাদের জনভিত্তি থাক, জনগণ তাদেরকে পছন্দ করুক। জনগণের যদি পছন্দ না থাকে তাহলে তো ওই সরকারটা রান করবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থনটা থাকা দরকার, এবং জনগণের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে যে কাজগুলো করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যে ডে টু ডে যে কাজ, সেই কাজগুলো ভালোভাবে করতে হবে, সেখানে তাদের পপুলার হওয়ার সম্ভাবনা বেশি। আপনি ফেসবুকে কি লিখলেন না, কবরের জায়গা দিলেন কি দিলেন না, আপনি কত টাকা তাদেরকে অনুদান দিবেন কি দিবেন না, এগুলো দিয়ে তো আসলে পপুলারিটি নির্ভর করে না। এবং আমাদের তো বলেন না, আপনি 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 এটা পরিষ্কার করছেন। আমাদের দর্শকরা একটা বিষয় পরিষ্কার হতে চান যে আমাদের মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার তো নিশ্চয়ই মন্ত্রী। আমাদের যে বর্তমান আইন অনুযায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার মন্ত্রী বা উপদেষ্টা যিনি আছেন। আচ্ছা, সেই হিসাবে শিক্ষা সচিবকে যে প্রত্যাহার করা হয়েছে একটা ডিসিশনের উপর ভিত্তি করে, এইটা কি ঠিক করা হয়েছে? মানে 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 আমার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আমার খুবই প্রিয় মানুষ, আমি তাদের পছন্দ করি, উনিও হয়তো আমার পছন্দ করেন, কিন্তু যদি এইখান থেকে কাউরে প্রত্যাহার করতে হয় তো মানে ডিসিশনটা কি শিক্ষা সচিব নিতে পারেন? বা
মানে উনি যদি সিইও হন, উনি কি তার চিফ অপারেশন অফিসারের উপর দায়িত্ব দিতে পারেন যে তার কারণে আমি এটা কথা শুনি নাই? তাহলে না, এরকম কথা বললে তো এটা মানে তাহলে গ্রহণযোগ্য হবে না। লেজটা আসলে নড়াইতেছে কে? হু ইজ ওয়াগিং দ্য ডগ? এটা তো অনেক পুরানো একটা রাজনৈতিক কথা আছে না, জি। কুকুর লেজ নাড়ে না, লেজ কুকুরকে নাড়ায়, সেটা মানে- আমরা দেখতে চাচ্ছি। আর মানে প্রথমত হলো এই সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্ত, আপনি এই শিক্ষা সচিবকে যে প্রত্যাহার করা হয়েছে এটা একটু অন্যায়। এটাও আপনি একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যে আপনি এটা করে আপনি হয়তো রোজটাকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু রোজ থামানোর জন্য আপনি একজনকে অপমান করতে পারেন না। সুতরাং এই দায়িত্বটা সবাই মিলে নেওয়ার কথা ছিল, এবং এই দায়িত্বটা ঠিক মতো পালন করা হয়নি, এটা পরিষ্কার করা উচিত ছিল। এবং এই দায়িত্ব পালন না করার জন্য একদম পুরো উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবেন, কারণ হলো যে এইসব সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে। আমাদের দেশে তাই যায়। ইন্টারমিডিয়েট পরীক্ষা কালকে হবে না, কারণ এটা রাষ্ট্রীয় শোক দিবস, এত বড় একটা ট্রেজেডির ঘটনা ঘটছে। এইটা আমি বললাম যে আমি এটা করে দেন, মানে আপনি শিক্ষা উপদেষ্টার ভাষণ শোনেন, শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমি এটা বলছি এটা করে দেন, শিক্ষা সচিব বলছেন না পরীক্ষা পিছানোর দরকার কি, সেজন্য আর করি নাই। আমি কি মানে আমার নিজের কান বিশ্বাস হয় না শহীদ ভাই, মানে সত্যি সত্যি যে না, এইটা এইটা এটা এটা সম্ভব কোনো মানে অ্যাডভাইজার বা মিনিস্টারের পক্ষে এটা বলা? আমার মনে হয় না শিক্ষা সচিব বা যে কোনো সচিব এই ধরনের কথা বলবেন, কারণ তারাও তো এই দেশে বসবাস করেন, তাদের তো সেন্সিটিভিটিটা বোঝার সামর্থ্য আছে। এত বড় একটা দুর্ঘটনা, জাতীয় শোক দিবস, তখন যদি আমাদের আলোচনা হয় যে পরীক্ষা নেওয়া যাবে কিনা, আর আমরা শিক্ষা সচিব আর আর বলবেনই যে আর জনাব খান, আমরা সচিবদের চিনি না? এই পাঙ্গা মানে কি পাবদা মাছ 9 ইঞ্চির জায়গায় 9.5 ইঞ্চি হয়েছে দেখে পুরো পাবদা মাছ ফেরত দিয়ে আবার পাবদা মাছ শিক্ষা সচিবরা কিনাই না দেয় নাই মন্ত্রীদের। তো না, মানে আর সেটাই আর আর বলছি। আর মন্ত্রীদের সিদ্ধান্ত সচিবরা বলবে আমি এটা করব না, তাও এরকম একটা যৌক্তিক সিদ্ধান্ত। না, এটার সম্ভাবনা একদম জিরো। আমি জানি না কি পর্যায়ে আলোচনা হয়েছিল এবং আলোচনাটা ঠিক মতো হয়েছে কিনা। এখানে একটা তারা সবাই মিলে এই জায়গায় একটা জগা খিচুড়ি পাকিয়ে দিছে। এখন তো দাবি উঠবে যে আবার অটো পাস দাও, রাইট ওইদিকে যাচ্ছে মনে হয়। রাইট 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 এই পরীক্ষা দিতে পারে, অটো পাস দাও অথবা অন্য কিছু একটা করো, বিমান কেনো, এই কেনো, সেই কেনো। আচ্ছা তুষার ভাই, আমি একটু পলিটিক্যাল লিডারদের কথা আসি এবং ডাক্তারদের মানে চিকিৎসা পার্সপেক্টিভে। সেটা হচ্ছে যে এই যে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো একটা ট্র্যাজেডি ঘটলে প্রচুর মানুষ আসলে দেখতে যান, বার্ন ইউনিটে দেখতে গেছেন না, মানে যখন একটা দগ্ধ রোগীর সবচেয়ে বড় বিষয় থাকে হচ্ছে সংক্রমণ। আমাদের যেহেতু মানে ওর চামড়াগুলি ক্ষতিগ্রস্ত হয়, ব্যাকটেরিয়া আটকাইতে পারে না, সেখানে দলে দলে লোকে তাদেরকে দেখতে যান, সাংবাদিকরা যান, কন্টেন্ট ক্রিয়েটররা যান, জামায়াত যান, বিএনপি যান, মির্জা ফখরুল যান, জামায়াতের আমির যান। এগুলি কি এতবার বলার পরও মানে এটা কোনো আইন করে এটা বন্ধ করা যায় না? এটা মানে এটার কোনো স্কর্ডন করা যায় না যে না তোমরা যাইতে পারবা না? এইটা এটা এটা কি মানে এটা কবে গেলে তারা এটা শিখবে যে মানে এটা যাইতে হবে না তাদের, বা তারা গিয়ে কি উপকারটা করেন, মানে এটাও যদি একটু বলতেন ডক্টর তুষার। আমরা শহীদদের কাছে একটু শুনতে চাইবো যে আপনি বলার পরে যে তারা উপকারটা কি করেন, মানে আমরা তাদেরকে গিয়ে তারা এটা কি দেখান, এবং কন্টেন্ট ক্রিয়েটররা যে খুব একটা পোড়া বাচ্চা আমাদেরকে দেখাইতেছেন, এটা দেখায় ওরা কি বুঝাতে চান যে বাচ্চাটা পুড়ছে, মানে ওদের লেখায় আমরা আর বিশ্বাস করতেছি না। তো সবাই কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি উত্তর দিব? জি, তো সবাই একটু যদি মন্তব্য করতেন। জি হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে সমস্ত হাসপাতালে ইনফেকশন কন্ট্রোলের প্রোটোকল আছে। কোনো হাসপাতালে এইভাবে কোনো লোক ঢুকতে পারার কথা না, ঢোকে না, এর আইন আছে। ইনফেকশন প্রিভেনশন হচ্ছে হাসপাতালের প্রথম কাজ, কিন্তু সেইটা আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালকে পালন করতে দেওয়া হয় না, কারণ হাসপাতালগুলি এইভাবে বাইরের ভিজিটর থেকে শুরু করে, দালাল থেকে শুরু করে, বিড়াল কুকুর থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত আছে। কারণ হাসপাতালের প্রতিরক্ষা দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি এখানে প্রতিরক্ষা দেওয়ার জন্য এপিসি মোতায়েন হবে, অনেক কিছু মোতায়েন হবে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসপাতালকে ঠিক মতো প্রতিরক্ষা দেওয়ার জন্য ঠিক মতো পুলিশ মোতায়েন করা নাই, আনসার মোতায়েন করা নাই। হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তার এবং নার্সদেরকে প্রতিদিন প্রহার করা, বিভিন্ন সময় চড়চাপড় দিয়ে বেরিয়ে যাওয়া, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখাতে পারবো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেখানে কার্ডিওলজির ডাক্তাররা বলছেন যে প্রতিদিনই তো কেউ না কেউ থাপ্পড় খাচ্ছি, আজকে কে খায় দেখা যায়। এবং তারপরে একজন লিখেছেন যে আজকেরটা ঘটে গিয়েছে, আজকে অমুকে খেয়েছেন থাপ্পড়। আপনি চিন্তা করেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে কার্ডিওলজি ওয়ার্ডের ডাক্তারদেরকে প্রতিদিন কেউ না কেউ চড় মেরে যায়। এরকম একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন আমার কাছে আছে। এখন এইটা কেন হয়েছে বাংলাদেশে, এটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে একটা সময় বাংলাদেশে রোগী দেখতে যাওয়ার ব্যাপার ছিল, রোগী মরে যাবে, ফলে রোগীকে হরলিক্স, আঙ্গুর, কমলা, আপেল নিয়ে যেত লোকজন,
রোগী খুশি হয় মৃত্যুর আগে আত্মীয় স্বজনকে দেখতে পেরেছে, আর রোগীর আত্মীয় স্বজনরা খুশি হয় যে অমুকে অমুকে আমার আব্বাকে দেখতে আসছিল। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজ ব্যবস্থা আগায় নাই। এখনো মনে করা হয় যে কেউ যদি রোগী হয় তাকে হাসপাতালে আঙ্গুর, আপেল, কমলা নিয়ে দেখতে গেলে এটা খুবই ভালো, হরলিক্স নিয়ে যায়, হরলিক্সের মধ্যে ভর্তি চিনি, কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য হরলিক্স নিয়ে যায় বারডেমে। তো এইগুলা ঘটে বাংলাদেশে। এটা আমাদের যারা জনগণ সামাজিক পরিচয়। আমার একটা ছোট প্রশ্ন আছে, এই যে বার্ন ইউনিটে যে ঘটনাটা ঘটেছে, আমার একটা ছোট প্রশ্ন আছে। বলেন। জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বার্ন ইউনিটের দরজায় এসে দাঁড়িয়েছেন, কোন ডাক্তার কি সত্যি তাকে বলেন যে আপনি এখানে যেতে পারবেন না? বা মির্জা ফখরুল ইসলাম ডাক্তারের ঘাড়ে কয়টা মাথা? কিন্তু ডাক্তারের তো এটা দায়িত্ব, ডাক্তারের এটা দায়িত্ব তো তুষার ভাই, ডাক্তার তো এটা তাকে বলতে হবে। শোনেন, নিরাপত্তার অভাব থাকলে আপনি নিজেও এটা বলতে পারবেন না। আপনি যদি জানতেন, কিন্তু আপনি থাকলে তো বলতেন, কিন্তু আপনি থাকলে তো বলতেন, এখনকার ডাক্তাররা বলবে না। আমি থাকলে বলতাম, আমি একটা ব্যতিক্রম। এখনকার ডাক্তাররা না, কোন ডাক্তার এটা চিন্তা করতে পারে না, কারণ ও যদি মার খায় ওর নিজের চিকিৎসা কোথায় হবে? না না, এটা আমি কেন জানতে চাইতেছি তুষার ভাই, এটা আমি কেন জানতে চাইতেছি, আমাকে ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি কথা বলবো, উনি নিজেও একজন ডাক্তার, আমি তার সাথে কথা বলবো, উনি আমাকে বলবেন ভাই আমার তো এটা কেউ বলে না, আমি গ্লাভস নিরাপত্তা নিয়ে ঢুকছি। মির্জা ফখরুল ইসলাম একই কথা বলবেন, মানে কোন ডাক্তার কি ওনাকে বলছেন? চাই না, উনি ডাক্তার কি বলছেন? আমি ওনার সমালোচনা করতে চাই না, কিন্তু উনি দুইবার বক্তব্য দিতে গিয়ে গরমের কারণেই হোক বা ওনার কোন অসুস্থতার কারণেই হোক, হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণেই হোক, অথবা ক্যারোটিড আর্টারির সাপ্লাইয়ের দুর্বলতা থাকার কারণেই হোক, উনি কিন্তু পড়ে গিয়েছেন দুইবার। উনি নিজে ডাক্তার হওয়ার পরও নিজের স্বাস্থ্যের যত্ন না নিয়ে, ওই সময় কি কারণে এটা হতে পারে তার এটা বিবেচনায় না নিয়ে উনি বসে বসে বক্তৃতা দিয়েছেন। উনি একজন রাজনৈতিক নেতা হিসেবেই আসলে নিজেকে এখন চিন্তা করছেন, উনি ডাক্তার হিসেবে চিন্তা করছেন না, এবং ওই রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে উনি ওখানে গিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে একজন ডাক্তার, উনি যেটা জানেন না, উনি যেটা জানেন না এটাকেও বিশ্বাস করবে না। একজন ডাক্তার হিসেবে উনি ঠিকই জানেন যে সেটা উনি জানেন, কিন্তু কেউ ওনাকে বাধা দিয়ে, কোন ডাক্তার ওনাকে বাধা দিয়েছেন কিনা আমি এটা শুধু জানতে চাইছিলাম মির্জা ফখরুল সাহেবকে। বা এটা উনি ভালো বলতে পারবেন। আমি ওনাকে জানতে চাই জিনিসটা বলি, জি আমি আপনাকে জিনিসটা বলি, ডাক্তারের বাধা দেওয়ার কথাই না। আচ্ছা, বার্ন ইউনিটের নিচতলাতেই যে কোনো রোগী ঢোকার সময়, যে কোনো ভিজিটার বা যে কেউ ঢোকার সময় এটা বাধা দেওয়ার কথা সিকিউরিটি গার্ডের। আপনি তাকে ডাক্তার পর্যন্ত যেতে দিয়েছেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের কোথাও তার দায়িত্ব পালন করছে না। এই স্বাস্থ্য উপদেষ্টার ওইখানে দাঁড়ায় থাকার কথা ছিল, এই স্বাস্থ্য উপদেষ্টা বলে দেওয়ার কথা ছিল যে আপনারা কেউ দেখতে যাবেন না। নিচতলায় দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টার অন্যদেরকে আটকানোর কথা। স্বাস্থ্য উপদেষ্টা কই ছিলেন? আচ্ছা, ডাক্তারকে যে বলেন ডাক্তার মাইর খাবে 2 দিন পরে, ডাক্তারেরও বউ বাচ্চা আছে, এটা আপনি একটা পয়েন্ট অফ রাইট, এটা একটা পয়েন্ট অফ পয়েন্ট যে ডাক্তারের কাজ পর্যন্তই তার যাওয়ার কথা না। আমি একটু তুষার আপনাকে থামাই, আমি ডক্টর আবু আলম শহীদ খানকে জানতে চাই। ডক্টর আবু আলম শহীদ খান, এই যে মানে স্বাস্থ্য প্রশাসন বলে একটা ব্যাপার আছে, স্বাস্থ্যের প্রোটোকল মানে চিকিৎসা প্রোটোকল তো জীবন মৃত্যুর ব্যাপার। এই ক্ষেত্রে এইটা কেন, মানে অনেক দর্শক এটা বলতে পারেন যে আপনারা এটা এত সমালোচনা করতেছেন, অবশ্যই সমালোচনা করব ভাই। যে কোনো জায়গায় এলো ঘর পুড়লে আলু পোড়া খাইতে আসে কয়টা লোক, এটার মানেটা কি আসলে? এইটা কই, এই প্রশ্নটা কোথায় আসলে? এটা তো এখন দেশের রীতি হয়ে গেছে, এবং এটা তো হলো আপনি রাজনৈতিক পয়েন্ট কাউন্ট করার জন্য। আপনি না গেলে আপনার রাজনীতিতে পয়েন্ট কমে যাবে, কিন্তু আপনি নিজেও জানেন এটা শুধু ডাক্তার হওয়ার দরকার নেই, এটা যে কোনো নাগরিক বা যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো ব্যক্তি পরিবারের সবাই জানে যে আমরা একটা বার্ন ইউনিট কিংবা আরো সেন্সিটিভ ইউনিট যেগুলোতে আছে হসপিটালে আমাদের যাওয়ার একটা রেস্ট্রিকশন আছে, এবং আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদেরকে যেতে হবে। তারপরে এই যে আমাদের যে নিরাপত্তাহীনতা এবং আমাদের লোকজনের যে স্বাধীন ভাব এবং এই যে প্রেশার গ্রুপ, মব, এইসব হওয়ার পর কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের পক্ষে আর এগুলো কন্ট্রোল করা সম্ভব না। এইটা কন্ট্রোল করতে হলেও এটাও তো উপদেষ্টা যে সরকার আছে, যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, এটাও তো একটা সংস্কার। আপনি এই সংস্কারটা করেন না ভাই, তাইলেও তো মনে হবে যে আপনি একটা সংস্কার করলেন। এখন পর্যন্ত কোনো সংস্কার দেখি নেই, কোনোভাবে মানুষজন এইভাবে ঢুকতে পারবে না এবং ঢোকার অনুমতি দেওয়া হবে না, এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তো এটা তো করতে পারে, করা উচিত। এখন স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন, কি করছেন, কিভাবে দেখছেন জিনিসগুলোকে, এগুলো তো সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। সারা দেশেই তো আপনি ডাক্তার বলেন, শিক্ষক বলেন, আইনজীবী বলেন, জাজ বলেন, সচিবালয়ের কর্মচারী কর্মকর্তা বলেন, পুলিশ বলেন, সকলের উপরে তো চড়াও এক ধরনের মপতন্ত্র, এবং সকলেই এখন ভয়ে অস্থির কখন তার কি হবে। এই যে আপনি শিক্ষা সচিবকে যে
অবমুক্ত করা হলো বা সরিয়ে দেওয়া হলো, এটা দিয়ে আপনি কি মেসেজ দিলেন? যে আমাদের ইচ্ছা হলে আমরা যে কাউকে সরিয়ে দেব, তারপর আমরা একটা যুক্তি দিব। ওনাকে বলেছিলাম, উনি কথা শুনে নেই। ও কি সুন্দর যুক্তি! তো এটার ফলে তো আপনি পুরা সচিবালয় মানে পুরা সিস্টেমে আপনি একটা প্যানিক সৃষ্টি করছেন, প্যানিক ছড়িয়ে দিচ্ছেন। রাইট। তুষার ভাই, আমি আরেকটা বিষয় আপনার একটু প্রশ্ন করতে চাই। আপনি অনেক দিন ধরে হচ্ছে ব্লাড ব্যাংক বা সন্ধানী যখন প্রথম হয়েছে, তার আগে যখন ব্লাড ব্যাংক ছিল সেগুলির সাথে আপনি জড়িত। আমাদের আসলে যেটাকে ব্লাড ব্যাংক বলে সেটার আসলে অবস্থাটা আসলে কি? আমরা কালকে এই যে অনেক লোক হাসপাতালে গেছে, এটা একটা বড় কারণ, কিন্তু তারা রক্ত দিতে গেছে। কারণ অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আহ্বান জানিয়েছেন যে রক্ত দিতে হবে, আপনারা যে যেমনে পারেন সেখানে গিয়ে আসলে রক্ত দেন। এইটার কারণটা কি? মানে আমাদের কি আসলে ব্যাংকে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার মতো রক্ত থাকে না, তারপর আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা বলা, নাকি ব্যাপারটা এরকম? কারণ আমি কালকে খোঁজ নিয়ে জেনেছি কয়েক হাজার মানুষ সেখানে শুধু রক্ত দিতে গিয়েছেন, অনেক হাসপাতালের অনেক জায়গায় কয়েক হাজার, এটা বেশি হইতে পারে। আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করি। এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা। প্রথম হচ্ছে যে মানুষ আসলে উৎসাহে চলে যায়, মানুষ কিছু করতে চায়। তো সাধারণ মানুষ কি করতে পারে? রক্ত দিতে পারে অথবা কিছু টাকা দিতে পারে। তো তারা রক্ত দিয়ে আরো তাদের এই ভালোবাসা বা মনে করেন যে তাদের যে কন্ট্রিবিউশন সেটা করতে চায়, এটা খুব একটা খারাপ কিছু না। আর রক্তের প্রয়োজনও হয়। বার্ন ভিকটিমকে আসলে সরাসরি রক্ত দেয় না, প্লাজমা দেয়, বা অনেক সময় ভিন্ন ভিন্ন রক্তের যে কণিকা আছে সেগুলো দিতে হয়। এটা ডিসাইড করেন ডাক্তাররা। এগুলিকে আলাদা, সেগুলো কিন্তু সায়েন্টিফিক ব্লাড ব্যাংক, এবং সেখানে মোটামুটি রক্তের মজুদ থাকে, একেবারে থাকে না, আপনার কাছে রক্তের মজুদ থাকে। কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয়, সেই পরিমাণ রক্ত আসলে কোনো ব্যাংকে রাখাটা ফিজিবল না। কেননা আপনার সাধারণ সময়ে 500 ব্যাগ ব্লাড দরকার হয় মনে করেন, এই সময় দরকার হচ্ছে 1500 ব্যাগ। কিন্তু সাধারণ সময়ের জন্য 500 ব্যাগ রাখা ঠিক আছে, কিন্তু সবসময় ইমার্জেন্সির জন্য 1500 ব্যাগ ব্লাড রেখে দিলে ব্লাড কিন্তু নষ্ট হয়। ব্লাড কিন্তু পচনশীল দ্রব্য, এটা রেখে দেওয়া যায় না অনেকদিন পর্যন্ত। তাই এইটার একটা ম্যানেজমেন্ট আছে, এবং ঢাকা মেডিকেল কলেজে একটা বিভাগই আছে এই ব্লাড ব্যাংক, ব্লাড বিষয়ক। ফলে ঢাকা মেডিকেল এবং ইভেন বার্ন ইউনিটে অত্যন্ত আধুনিক ব্লাড ব্যাংক আছে, এবং সেখানে এগুলো করার সুযোগ সুবিধা তাদের আছে। বিষয়টা হচ্ছে যে কার কি গ্রুপের ব্লাড লাগবে, এটাও কিন্তু চাহিদা অনুযায়ী আনতে হয়। যখন এরকম সবাই মিলে ব্লাড দিতে চলে যায়, তখন যেই গ্রুপগুলি বেশি, ও বি, এইগুলির অনেক রক্ত চলে আসে। কিন্তু যেগুলির নেগেটিভ ব্লাড কিংবা ধরেন এবি, এই ধরনের ব্লাড যেগুলো কম পাওয়া যায়, এগুলা কিন্তু কম আসে। তাই ব্লাড দিতে গেলে আসলে চাহিদা অনুযায়ী ব্লাড দেওয়াটাই জরুরি। আমাদের দেশের যে ম্যানেজমেন্টটা নাই, সেটা হচ্ছে ব্লাড ডোনারদের একটা ডেটাবেস, একটা সেন্ট্রাল ডেটাবেস নাই। সন্ধানীর একটা ডেটাবেস আছে, বাঁধন নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের আছে, রেড ক্রিসেন্টের একটা ডেটাবেস আছে, কারা অ্যাক্টিভ ব্লাড ডোনার আর কারা এখন আর অ্যাক্টিভ ব্লাড ডোনার না, তাদের বয়স অনেক হয়ে গিয়েছে, তারা এখন আর ব্লাড দিতে পারছেন না। যেমন আমি আমার জীবনের প্রথম ব্লাড দেওয়া এবং চোখ দান করা একসাথে করেছি 18 বছর হওয়ার সাথে সাথে। এটার জন্য আমাকে কেউ বলতে হয় না, সবাই তো আর এইভাবে যায় না। কিন্তু তুষার ভাই, ম্যানেজমেন্টটা হলো ব্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে যে আপনি আসলে ব্লাডটা একটা নির্দিষ্ট, মানে এটা একটা হাসপাতালের সাথে লাগোয়া ব্লাড ব্যাংকে আসলে কেউ ব্লাড দিতে এরকম আহ্বান জানায় না। তার ফলে তো হচ্ছে যে অনেকগুলি মানুষ সেখানে গেলে অনেকগুলি হাসপাতালের লোক। আমি একটু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটির কথাটা বলি। আন্তর্জাতিক ভাবে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়, আমাদের এখানে সেভাবে হয় না। যেহেতু আমাদের এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালকে ঘিরেই চলে, সেই জন্য আমাদের এখানে এই ব্লাড ডোনেশনের বিষয়টা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজগুলিতে প্রথম শুরু হয়েছিল সন্ধানী দিয়ে, আর সরকারি যে ব্লাড ব্যাংক গুলি আছে এগুলাই হচ্ছে ব্লাড ডোনেশনের জায়গা হয়েছে। এর বাইরে মহাজাতকের আছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লাড ডোনেশনের জায়গা, আর আছে হচ্ছে রেড ক্রিসেন্টের ব্লাড ডোনেশনের জায়গা। মানুষের তো ভিন্ন ভিন্ন জায়গায় যে ব্লাড ডোনেট করতে পারে এটা মানুষ জানে। এই জন্যই সেন্ট্রাল ডেটা ব্যাংক এবং সেন্ট্রাল ডেটাবেস ম্যানেজমেন্ট থাকা জরুরি। একটা ব্লাড মনে করেন নষ্ট হচ্ছে, মনে করেন একটা ও নেগেটিভ ব্লাড নষ্ট হচ্ছে রেড ক্রিসেন্টে, আর আপনি ও নেগেটিভ ব্লাড খুঁজে বেড়াচ্ছেন ওই মুহূর্তে ঢাকা মেডিকেলে। যদি আমরা জানতাম যে এই মুহূর্তে বাংলাদেশে টোটাল ব্লাডের মজুদ কত এবং কোন জায়গা থেকে টান দিলে পরে ব্লাডটা আনা সম্ভব, তাইলে কিন্তু এই যে অহেতুক অতিরিক্ত ব্লাড দিয়ে ব্লাড নষ্ট করা অথবা প্রয়োজনের সময় ব্লাড না পাওয়া, এটার কোনোটাই হতো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এইগুলিতে মনোযোগ না দিয়ে কিসে মনোযোগ দিয়েছে জানেন? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মনোযোগ দিয়েছে দামি দামি যন্ত্রপাতি কিনে আফজল আর মিঠুর পকেট ভর্তি করার জন্য, এবং যেই জায়গা থেকে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় বের হইতে পারে নাই। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং জনাব আবুল মহসুদ খান, মানে একটা সেন্ট্রাল ডাটাবেজের কথা কিন্তু ডক্টর আব্দুল নূর তুষার আজকে প্রথম বলতেছেন না, উনি এর আগে অনেকবার বলছেন। আমরাও এগুলি আসলে গত 20-22 বছরে অনেকবার শুনছি, কারণ এটা একটা বেসিক।
এইটা কেন করা হয় না আপনি কি জানেন এটা কিছু, যে মানে কেন এরকম একটা সেন্ট্রাল ডাটাবেস করে খুব কম্পিউটার নিয়ন্ত্রিত একটা জায়গা করা হয় নাই, সার্চ একটা অপশন সহ, এটা কেন করা হয় না, এটা আপনার কোনো আইডিয়া আছে? আমি একটা কথা একটু বলে দেই শহীদ ভাইয়ের কাছে যাওয়ার আগে। খুব সহজ ব্যাপার, সরকার দেখবেন SMS দেয়, আইসা ট্যাক্স দেন, আইসা অমুক দেন, এমনকি এটাও দেয় যে সব ব্লাড দিয়ে যান। কিন্তু যে মুহূর্তে ক্রাইসিস, আজকে যদি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট থাকতো, এবং এটা কিন্তু আছে, আপনার NID তে আছে, সব জায়গায় আছে। ধরেন বাংলাদেশের সব ও নেগেটিভ ব্লাড যাদের আছে, একটা মেসেজ পাইলেন যে এই মুহূর্তে বাংলাদেশে অমুক জায়গাতে এত ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার, আপনি যদি ওই জায়গার কাছে থেকে থাকেন তাহলে একটু ব্লাডটা দিয়ে আসেন। এটা দেওয়া কিন্তু কিচ্ছু না, এটা যে 1-2 ব্যাপার না। এবং যে ব্লাড অলরেডি আছে সেগুলিরও তো একটা ডাটাবেস থাকলে সেটা একটা সুবিধা, পৃথিবীর সব দেশে হ্যাঁ সেটা তো থাকবে। পৃথিবীর সব ডোনারদেরকে কল করা, না, পৃথিবীর সব দেশে ডোনারদেরকে কল করার সিস্টেম থাকলে 3000 লোক যাইতো না, তারা ওয়েট করতে, এবং ব্যাংকে ব্লাড দরকার আমি যাই। এবং ব্যাংকে যেরকম থাকে সে মানে তা জানাটা খুব জরুরি। একটু বলবেন শহীদ ভাই, এটা কেন হয় নাই? সম্ভবত এখানে মানে কারো কারো প্রফিট নাই, হতে পারে কমার্শিয়ালি এটা লাভজনক না। ধরেন আপনি ব্লাড ব্যাংক চালাবে যারা, যে ডাক্তার বা যারাই এটা করবেন, তাদের কাজটাকে তারা মনে করেন যে এটাতে তো তাদের খুব বেশি একটা উন্নতি হবে না, এবং এখানে তো টাকা পয়সা নাই, সুতরাং এখানে কমিশন খাওয়ার স্কোপ কম। তো সব মিলিয়ে আমরা এই জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি না। একটা তো হলো আমাদের দুর্নীতির কারণে, আরেকটা হলো আমরা গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা ওই জায়গাটায় এইভাবে ডেভেলপ করতে পারছি না। বাট এগুলো ডেভেলপ করতে হবে, এগুলো ছোট ইস্যু, বাট এগুলো কিন্তু সংস্কারের মূল ইস্যু হওয়া উচিত। এগুলো নিয়ে তো কোনো আলোচনা নাই। শহীদ ভাই, আমি আপনার কাছে প্রসঙ্গে আসতেছি, তার আগে বলি আমাদের একজন দর্শক বলছেন 3 জন আওয়ামী সন্ত্রাসী বসে বক বক করছে টকশোতে। এইটি উনি তার নিজস্ব আইডি থেকেও বলেন, মানে তার আইডিটা মানে কোনো মানুষের নাম বলে মনে হচ্ছে না, কিন্তু তিনি এটি অনেকবার বলেছেন। আর আরেকজন মব সন্ত্রাসী বসে বসে আমাদেরকে দেখছে। আর সেলিনা পারভিন বলেছেন খালেদ মহিউদ্দিন নিজেই একসময় এই মবদের উস্কে দিয়েছিলেন, এখন যখন সেই মব উল্টে যাচ্ছে তখন নিজেকে দূরে রাখছেন, ইতিহাস সব মনে রাখে। আচ্ছা, ভালো কথা। আমি এইটা একটু জানতে চাই শহীদ ভাই আপনার কাছে, যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটু সময় আপনাদের থেকে একটু চাইয়ে নিচ্ছি, যদিও নির্ধারিত সময় শেষ, কিন্তু কিছু বিষয় নিয়ে একটু কথা হওয়া দরকার, এবং এই কথাগুলি আমাদেরও একটু শিক্ষা দরকার, যে সোশ্যাল মিডিয়া অপতথ্য বা বানোয়ার তথ্য ছড়িয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির প্রবণতা এখন অনেকভাবে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ব্যবহার করে যে কোনো ঘটনাকে নিয়ে ভুয়া ছবি, ভুয়া ভিডিও বানিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, অথবা বেশি লাইক বা ভিউ করতে চাচ্ছে। তো এইটা তো পরদিনই বা পর মুহূর্তেই, পরের ঘন্টায় ধরা পড়তেছে যে তারা সত্যি বলতেছেন না। তো তারা এই রিস্কটা নিচ্ছেন কেন? মানে পরে আবার জনগণ জানবেন না যে তারা ভুয়া, তাহলে তারা এটা কেন করতেছেন? শহীদ ভাই কি মনে হয় যে মানে এই না, একটা জিনিস আমাদের দেশে যেটা ঘটে, যে একটা নেগেটিভ নিউজ বা নেগেটিভ কোনো কিছু যখন আপনি ছেড়ে দেন, তখন যেভাবে মানুষজন একেবারে যে খেয়ে ফেলে এবং ওইটা নিয়ে যত মাতামাতি করে, তারপরে যখন পজিটিভটা যাবে যে এই তথ্যটা ভুয়া ছিল, সেটা আপনি দেখবেন যে সেটাতে হিট কত হচ্ছে। সুতরাং মানুষের আকর্ষণ হচ্ছে উল্টাপাল্টা নেতিবাচক জিনিস প্রতি, এবং সে কারণে সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, তারা এমন এমন জিনিস দেওয়ার চেষ্টা করেন যে যেটা দিয়ে তাদের ভিউ বাড়বে এবং তাদের গুগল ইনকাম। এটা গুগলের সাথে হয়তো কথা বলতে হবে। এই গুগল থেকে যদি ভুয়া নিউজের জন্য টাকা পয়সা যদি না দেওয়া হয়, অথবা এইসব সাইটকে যদি গুগল ব্যান করে দেয়, তখন এটা কমে আসবে। এটা তো বাংলাদেশ থেকে আমি কিছুই করতে পারবো না। এরা অনেক সময় বাইরের মাধ্যম ব্যবহার করে, একেবারে সব যে দেশ থেকে করে এরকম না, দেশের বাইরে থেকে করে এবং উল্টাপাল্টা জিনিস দিয়ে থাকে। সন্ত্রাসী বলতে পারে, কোনো অসুবিধা নেই। না শহীদ ভাই, ব্যাপারটা হইতেছে যে ধরেন তার 5 মিলিয়ন ফলোয়ার আছে, 5 মিলিয়ন ফলোয়ার 5 মিনিট পরে আবিষ্কার করলেন যে তিনি যে কথা বলতেছেন সে কথা মিথ্যা, বা 5 দিন পরে আবিষ্কার করলেন, তারপরও তার উপরেই আমরা এই 5 মিলিয়ন তার উপরেই কেন আস্থা রাখতেছি? মানে এই মনস্তত্ত্বটা বুঝতে চাচ্ছি। আমি শাস্তিমূলক ব্যবস্থার জায়গায় যাইতে চাই না, কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, আমি কারো মিথ্যা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ মিথ্যা তো ধরা পড়ে, আমার অসুবিধা কি? কিন্তু জনগণ ধরে বেঁধেও কেন মানে তাকেই ফলো করে যাচ্ছে বা তাকেই, এইটার কারণটা কি? একটা তো হচ্ছে যে আমি শাস্তির কথা বলি না, আমি বলছি যে এটা থেকে যে ইনকামটা হয়, সেই মিথ্যা প্রচারের জন্য যদি একটা ব্যবস্থা থাকে যে মিথ্যা কিছু দিলেও তার ইনকাম আর হবে না, সেক্ষেত্রে সে একটু সাবধান হবে। আর জনগণের বিষয়টা তো খুবই মানে এটা অনেক আলোচনা হয়েছে, অনেকে এটা নিয়ে গবেষণা করেছেন। আমরা যা খাইতে চাই, মানে আমরা যা পছন্দ করি, সেইটাতে আমরা লেগে থাকি।
সুতরাং এখন খালেদ মহিউদ্দিনকে আমার পছন্দ নয়, আপনাকে একটা গালি দিলে আমার খুব মজা লাগে, তো ঠিক আছে ওই গালিটা মিথ্যা বা আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার করলো, তারপরেও আমার এটা মজা লাগবে। এটা একটা হিউম্যান সাইকোলজি। এই সব জায়গা থেকে মানুষকে বের করা খুব কঠিন হবে, কতদিন লাগবে আমি জানি না, বাট খুব কঠিন। এই লড়াইটা কিন্তু এখন থেকে চালিয়ে যেতে হবে। তুষার ভাই কি মনে করেন? তুষার ভাই, যে মানে আমরা সাংবাদিকতা, আমি পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর লিখেছি যে মিথ্যা সংবাদের মূল্য তো নাই, কারণ মিথ্যা সংবাদ তো একটু পরেই ধরা পড়ে, ওকে কিছু দিয়েই বাঁচানো যায় না। তাহলে যে মিথ্যা সংবাদ দেয় বা দিতে থাকে তার মানে তার ভয় লাগে না যে সে পাঠক হারাইতে পারে, দর্শক হারাইতে পারে, তাকে পছন্দ কম করতে পারে, কিন্তু সেটা চালাই যাচ্ছে এবং দর্শকও তাকে দেখতেই পাচ্ছে। এটার কারণটা কি? হাজার যুক্তি দিয়েও বোঝানো যাচ্ছে না যে ভাই তুমি যারে সত্য মনে করতেছো এটা তো সত্য না। এইটার কারণটা কি তুষার ভাই? তুষার ভাই কি আটকে গেছেন? তুষার ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মিথ্যা সংবাদ, না 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 জি, না না না, আমি শুনতে পাচ্ছি। জি। মিথ্যা সংবাদ ছড়ানোর কারণ হচ্ছে ইন্টারনেটে যখন কোনো এই ধরনের ভিডিও আসে, এটা প্রথম 5 দিনে যে লাইক ভিউ কামাই করে এবং এটার মাধ্যমে যে ডলার পাউন্ড পাওয়া যায়, এটা 5 দিনের মধ্যে মূল কামাইটা হয়ে যায়। এরপরে এটা যে মিথ্যা, সেটা দিয়ে আরেকটা ছাড়লে ওইটাও আবার একইভাবে পয়সা করে আনতে থাকে। তাই যারাই গুজব ছড়ান তারা প্রথমে গুজব ছড়িয়ে দিয়ে পয়সাটা কামান, তারপরে আবার এই গুজবটাকে ডিবাঙ্ক করে আরেকবার পয়সাটা কামান। এবং শুধু তাই না, ওই 4-5 দিনের মধ্যে এটা যখন ডিবাঙ্ক হয়ে যেতে শুরু করে, মানুষ কে ছড়িয়েছিল এটা ভুলে যায়। কারণ গুজবটা বিদ্যুৎ বেগে সবাই নিয়ে এমন ভাবে ছড়িয়ে দেন যে তারা মোটামুটি বৈষম্যহীন ভাবে এই টাকা পয়সা শেয়ার করতে থাকেন। এটা মূলত সোশ্যাল মিডিয়ার দুর্বলতা। যে দুর্বলতাটা কাজে লাগাতে পারতো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া, তারা নিজেদেরকে সততার প্রতিমূর্তি হিসেবে সঠিক সংবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে আস্থার জায়গাতে নিয়ে আসতে পারতো, যে ঠিক খবর পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যাওয়ার দরকার নাই। কিন্তু ওনারা যা করেছেন তাতে করে এই গুজব ছড়ানোর প্রক্রিয়াটাকে আরো ভালোভাবে উস্কে দিয়েছেন। এই কারণ ওনারা নিজেরা এইসব জায়গা থেকে ধার করে সংবাদ পরিবেশন করেন, ওনারা নিজেরা ইন্টারনেটে ফেসবুকে বসে থাকেন। আপনি দুটো সেট কভার করছেন। আপনি অডিয়েন্সের জায়গা থেকে যদি আপনি বলতেন তুষার ভাই, যেমন ধরেন আমি অডিয়েন্স, আমি এখন যে মিথ্যা সংবাদ মানে ধারাবাহিকভাবে দিতেছে বা গুজব দিতেছে তারে আমি এত পরিত্যাগ করি না, তারে আমি এত পছন্দ করি, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, আমরা যখন ছোট ছিলাম ইত্তেফাক ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা। হ্যাঁ, কিছুদিন পর পর ইত্তেফাক একটা সংবাদ ছাপতো, পটলের মধ্যে মানুষের মুখ, কিংবা বেগুনের মধ্যে হাতির ছবি, বা বেগুনের মধ্যে গণেশের ছবি, মানে এটা দিত আর কি। আবার আরেকটা সংবাদ ছাপতো, বট গাছের উপরে তাল গাছ, তাল গাছের উপরে আগুন জ্বলেছে। এটা তারা কিছুদিন পর পর দিত, ইত্তেফাকের মতো পত্রিকা। কারণ এই সংবাদ দিলে মানুষ এটা নিয়ে বেশ আলোচনা করে, এটা এক ধরনের সেন্সেশনাল খবর আর কি। তো এইটা আসলে বহুদিনের প্রবণতা। এইসব সংবাদ পড়তে মানুষ বেশ পছন্দ করে, প্লিজ বিলিভ ইট অর নট এর মতো। মনে মনে মানুষ যেটা ভাবে সেটা একখানে উস্কানি পেয়ে যায়, যা যা ভেবেছিলাম এটাই তো ঠিক। এটা নিয়ে আবার চায়ের দোকানে বেশ গল্প গুজব করে, বলছিলাম না অমুক ওয়েবসাইটটা দেখো, আমার কথাই ঠিক। আসলে উনিও গুজব ছড়াচ্ছিল, ওই ওয়েবসাইটে গুজব ছড়ায়। কে যে কাকে আগের মিথ্যাটা বলেছে সেটা সে জানে না। আরেকটা হচ্ছে এই ধরনের রসালো গুজব মানুষ পছন্দ করে। আপনি দেখবেন যে কিছু কিছু জায়গাতে মানুষ যায় শুধু গালি শোনার জন্য, সে নিজে কিন্তু এই গালিটা দেয় না, কিন্তু অমুকে গালি দিচ্ছে এটা দেখে সে খুব আনন্দ পায়। মানে আরে অমুক ভাই তো তমুক ভাইরে ফাটায় দিল, এটা সে বসে বসে দেখে। যেমন আপনি মোহাম্মদ আলী ফ্রেজিয়ারকে ঘুষি দিয়ে শোয়াই দিচ্ছে, আমাদের যেমন একটা আনন্দ লাগে না, ওরকম এরা নিজেরা কোনো কথাবার্তা বলতে পারে না, এদের নিজেদের ভাষা নাই, এদের নিজেদের কোনো যুক্তি নাই, কিন্তু ধরেন আমি আর আপনি মারামারি করছি, এটা দেখে সে আনন্দে মানে মরে যায়, আরে ভাই খালেদ ভাই তো অমুক দিন তুষার ভাইরে শোয়াই দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনি দেখবেন এটা সত্যি সত্যি তারা আপনার এই বক্তব্য ধরে এটা ছোট রিল হইতে পারে, যে দেখা গেল যে এটাতে আর আমরা শেষ প্রসঙ্গে আসি। যেমন আমি একবার মাশরাফির একটা সমালোচনা করেছিলাম, আমি দেখলাম সবাই এটা করছে, মাশরাফিকে ধুয়ে দিলেন। হ্যাঁ, আমি তো ওরে ধুয়ে দেই নাই ভাই, ধুয়ে দিলে তো পরিষ্কার হয়ে গেল। আমি ওর গায়ে যে ময়লাটা লেগেছে আমি তাকে সতর্ক করেছি যে তোমার গায়ে ময়লাটা লাগবে না। দেখেন এত বছর পরে এসছে, ওই ময়লার কারণে তার প্রাইস গুলা লোকে ছুড়ে ফেলে দিচ্ছে, তার বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে। আমি কিন্তু বহু আগে তাকে সতর্ক করেছিলাম। এখন আমাকে নিয়ে তখন বলেছে মাশরাফিকে ধুয়ে দিলেন, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশে যদি একটা ক্রিকেটারকে আমি পছন্দ করি, প্রথমে সেটা মাশরাফি, দ্বিতীয় যদি পছন্দ করি সেটা সাকিব, তৃতীয় হচ্ছে তামিম, চতুর্থ হচ্ছে মুশফিক, পঞ্চম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন ধরেন আমি যদি কালকে একটা লিখি, যেমন এই যে 5 জনের নাম বললাম না, বলবে ফ্যাসিস্টের 2 দোসরের নাম বললেন তুষার। না আপনাকে আমি ওর খেলা দেখতে পারবো না। আপনাকে এমনিতেই যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগের বলা হইতেছে এখন, এবং এই ধুয়ে দেওয়া এটা বলে কোনো লাভ নেই। আওয়ামী লীগ নিজে বিশ্বাস করে না আমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি আমাকে নিজে বিশ্বাস করতো, আওয়ামী লীগ 16 বছরে আমার বাড়িতে অন্তত একটা লাড্ডু হইলেও পাঠাইতো।
এই ধু- এই ধুয়ে দিলেন প্রসঙ্গে আমি প্রায় শুনি যে, মানে প্রায় শুনি না, দেখি খালেদ মহিউদ্দিনকে ধুয়ে দিলেন, অমুক ধুয়ে দিলেন, ধুইতে ধুইতে আমি একদম পরিষ্কার হয়ে যাচ্ছি। আর মানে এটা ভালো হইতেছে, একরকম ময়লা থাকতেছে না গায়ে। শহীদ ভাই, আমরা একটা শেষ প্রসঙ্গে আসি, আপনি এটা শুরু করবেন, আমি তুষার ভাই থেকে এটা জানতে চাইবো। অনেক দর্শক জানতে চাইতেছেন যে আসলে যার সাথেই দেখা হয়, যার সাথেই কথা হয়, আমরা বাংলাদেশিরা মানে মনে হয় যেন ভবিষ্যৎ নিয়ে খুব ভীত, এবং মনে হয় যেন ভবিষ্যতে কি হবে এটা ঠিক বুঝতে পারতেছেন না। এদের মধ্যে একজন আছেন, তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা যদি একটু প্রলম্বিত হইতো তাহলে হয়তো কিছু জিনিস ভালো হইতো, বিএনপি আসলে হয়তো অনেক দুষ্টমি শয়তানি হবে। আরেক দল আছেন আবার, তারা মনে করেন যে বিএনপি যত দ্রুত আসে ততই ভালো, কারণ বিএনপি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করে দেশটাকে একটা সঠিক পর্যায়ে নেয়ার ব্যাপারে নেতৃত্ব দিতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রকম কোনো পায়তারা করে আরও বেশি দিন থেকে যেতে চান, কিন্তু আসলে ভবিষ্যৎ নিয়ে কম বেশি সব পক্ষই আসলে একটু শঙ্কিত। মানে ভবিষ্যতে কি হবে আপনি যদি একটু ছোট করে বলেন, আমরা তুষার ভাইকেও একটু ছোট করে বলবো, একটু জ্যোতিষী কথা, আসলে ভবিষ্যৎটা কেমন দেখতে পান? না, ভবিষ্যৎ তো নিশ্চিত না, কারণ আমাদের তো 3-4টা টাইম লাইন: ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন। এবং ডক্টর ইউনূস যেভাবে বলেছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন। তো এখন আপনি সংস্কার যে বৈঠকগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত্যের যে বৈঠক, সেখানে 164টার মধ্যে 100-র বেশি বিষয়ে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, মানে একমত হয়ে গেছেন। তো এখন অল্প কিছু কোথায়, মানে 70% সংস্কার একমত হয়ে গেছে। তো এখন ডিসেম্বরে নির্বাচন হতে পারে, এবং এই নির্বাচনের না হওয়ার জন্য ডক্টর ইউনূসের যতগুলো কথাবার্তা আছে সেখানে সবসময় শর্ত, এবং প্রেস উইং বা ওনাদের উপদেষ্টারা যখন বলেন যে এইটা যদি এরকম ভাবে সম্পূর্ণ করা যায় তখন এই নির্বাচন হবে। সেই কারণে অনেকে এরকম মনে করেন যে আমাদের দেশে নির্বাচন কবে হবে তার কোনো ঠিক নাই। এবং আমার কাছে মনে হয় যে এটা আসলেই কথার কথা নয়, এটা অনেক বিশ্বাসের মধ্যে চলে গেছে যে নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকারের একদম স্পেসিফিক একদম স্বচ্ছতা নেই। আর হলো যে আপনি নির্বাচন হলে কি হবে আর নির্বাচন না হলে কি হবে। নির্বাচন না হলে কি হবে এটা আমরা গত 11 মাসে বুঝে ফেলেছি, এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূসের উপরে অবশ্যই মানুষের অনেক প্রত্যাশা ছিল। মানুষ সেই প্রত্যাশার ফানুস থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি ওই আগস্ট মাসে ওনার যে পপুলারিটি ছিল আর এখন মানুষ যেভাবে তাকে মূল্যায়ন করে, সেই মূল্যায়ন যদি ওনাদের লোকেরা ঠিক মতো ফলো করে তাহলে ওনারাই বুঝতে পারবেন যে ওনাদের কি অবস্থা। দেশ পরিচালনার বিষয়ে ডক্টর ইউনূস সরকারের একেবারে চরম ব্যর্থতা। মানে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, দেখবেন যে তাদের ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এখন বিএনপি একসময় ক্ষমতায় ছিল, এবং বিএনপি যদি পরে ক্ষমতা যায়, বিএনপির অনেক দোষ ত্রুটি ছিল, তাদের বিরুদ্ধে অনেক কথা বলা যায়, তারাও একসময় দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল, অনেক আরো 10টা কথা বলা যায়। বাট এই দেশের জন্য এখন একটা রাজনৈতিক সরকার এবং একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা না হওয়া পর্যন্ত আসলে জনগণের আস্থা যেভাবে ফিরবে না, একইভাবে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, উন্নয়ন সহযোগী দেশগুলো, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, তাদেরও আস্থা ফিরবে না। এবং আস্থা যে নাই, ফিরবে না, এটা তো আমরা বুঝতে পারছি। আমরা অনেক ঢাকঢোল পেটিয়ে এই যে সম্মেলন করলাম, আমাদের দেশে অনেকে চলে আসবেন, কোটি কোটি ডলার পাইপলাইনে আসবে এবং তারা ইনভেস্ট করবেন, আমরা কিন্তু বাস্তবত সেগুলো দেখতে পাচ্ছি না। সুতরাং একটি নির্বাচিত সরকার আসাটা খুব জরুরি, এবং নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত করে বলা যায় না, বাট এই সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালোভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করতে পারেন, করে দেখতে পারেন। আমরা কেন তাদেরকে সুযোগ দেব না, সেটাই হলো কথা। কারণ গণতন্ত্রে তো আপনার একটা নির্বাচিত সরকার লাগবে। আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। এ প্রসঙ্গে, ভবিষ্যৎ প্রসঙ্গে আপনার? আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবন চিরস্থায়ী না, মানুষ অমর না। তারপর হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে হয়। আর আহ, আর কোনোভাবেই আমাদের যে আমি বলবো যে আহ, মানুষের যে আশা, সেই আশা কোনোভাবেই পরাস্ত হয় না। এখন ক্ষমতা চিরস্থায়ী না, আহ, জীবনও চিরস্থায়ী না, এবং বয়সও একই জায়গায় আটকে থাকে না মানুষের। তাই আমরা চাই বা না চাই, বাংলাদেশের মানুষের বয়স বাড়বে, এবং আজকে যারা ছাত্র তরুণ যারা দল তৈরি করেছেন, একটা সময়ের প্রয়োজনেই তাদেরকেই দেশটা চালাতে হবে। ফলে তাদের মধ্যে যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি তৈরি করা না যায়, তাহলে ভবিষ্যৎ আসলে খুব ভালো না। কেননা এটা তো স্বাভাবিক
যে ডক্টর ইউনূস অমর না, শেখ হাসিনা অমর না, খালেদা জিয়া অমর না। ফলে একটা প্রজন্ম চলে যেতে বাধ্য হবে। এই ক্ষমতায় যারা আছেন, এই ক্ষমতা তো তারা চিরস্থায়ীভাবে ভোগ করতে পারবেন না, কারণ ক্ষমতা তাদেরকে ছাড়তেই হবে। ফলে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত না করে তাদেরকে যেভাবে মব, তাদেরকে যেভাবে যেখানে সেখানে ঘেরাও করে দাবি আদায়, তাদেরকে কোলে তুলে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে দিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা একটা বিরাজনীতিকীকরণের স্টেপ, এবং এই বিরাজনীতিকীকরণ কোনোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। তাই আমি আশা দেখি কোন জায়গায়, যে মানুষ শেষ পর্যন্ত পরাস্ত হয় না, মানুষ শেষ পর্যন্ত লেসার অফ দি এভিল অথবা বেটার অফ দি টু এইটাকে বেছে নেয়। ফলে মানুষ সবসময় ভালোর দিকে যাবে, এবং মানুষ যত আক্রান্ত হবে মানুষ তত ঘুরে দাঁড়াবে। এবং এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার একটা জায়গা হচ্ছে নির্বাচন। নির্বাচনে ভোট দিয়ে মানুষ যদি দেখে যে সেই ভোটের মর্যাদা তারা পাচ্ছে না, তাহলে তারা সেই ভোট আরেকজনকে দিবে। এবং এইভাবে দিতে দিতে যারা এখন 2% ভোট পাচ্ছেন, আজকে থেকে 20 বছর পরে তারা হয়তো 60% ভোট পাবেন, 50% ভোট পাবেন। এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র একদিনে দেশ বদলায় না। কোন দেশ যারা গণতান্ত্রিকভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে গিয়েছে, তারা তাদের উন্নয়নকে অস্থিতিশীল করে নাই। কারণ উন্নয়নের স্থিতিশীলতা, তাদের শিক্ষার স্থিতিশীলতা, তাদের সমাজের স্থিতিশীলতা, এই সবকিছু নির্ধারিত হয় জনগণের বেছে নেওয়া লোকদের মধ্যে দিয়ে। এবং জনগণ এই খারাপকে বাদ দেওয়া এবং ভালোকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া, এটা যখন শিখে ফেলে, তখন সেই সব দেশ আর পিছিয়ে যায় না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। অলিভার ক্রমওয়েল, তিনি ইংল্যান্ডের রাজাকে গণতন্ত্রের কারণে পরাস্ত করে তাকে কিন্তু হত্যাও করিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন রাজতন্ত্র ফিরে এসেছে, তখন অলিভার ক্রমওয়েল নাই, তার কঙ্কালকে কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছে। ফলে মনে রাখতে হবে যে প্রতিহিংসার রাজনীতি এইভাবেই প্রতিহিংসা চরিতার্থ করে। তাই আজকে তরুণদেরকে প্রতিহিংসার রাজনীতি না শিখিয়ে উদারতার রাজনীতি শেখানো দরকার। আজকে তাদেরকে বোঝানো দরকার যে আগামীকাল ক্ষমতা না পেলেই তোমার ক্ষমতার যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা, সেটা চরিতার্থ না হওয়ার সুযোগ নাই। কেননা সময় তোমাকে সেই সুযোগ এনে দেবে। তোমার প্রয়োজন হচ্ছে নিজেকে ক্ষমতা নয়, দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। সেই দায়িত্ব পালনের জন্য লেখাপড়ায় আমাদেরকে ফেরত যেতে হবে, কর্মসংস্থানে ফেরত যেতে হবে, উন্নয়নের যে গতিধারা সেইটাকে অব্যাহত রাখতে হবে। সেই জায়গাতে এসে আমাদেরকে বিদেশিদের সঙ্গে নেগোশিয়েট করার ক্ষেত্রে দক্ষতা দেখাতে হবে। আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে হবে, আমাদের বাণিজ্যের উন্নতি করতে হবে। সেই সব বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত আছি প্রধানমন্ত্রী কে হবে এইটা নিয়ে। কিন্তু তুষার ভাই, আপনার কথা শুনে যদি এরকম মনে হয় যে আপনি প্রমাণিত বা পরীক্ষিত বা আগের দৃষ্টান্ত আসে এরকম খারাপ লোকদের চান, যা বনাম যারা ভবিষ্যতে খারাপ হইতে পারে ওদের জায়গাটা আটকায়া, এটা কি আপনি আসলে খুব ন্যায় বিচার করতেছেন? খারাপ হইতে পারে, ভবিষ্যতে খারাপ মানে হইতে আপনি তো পারে, জানেন না যে ওরা খারাপ কিনা। আমি আপনাকে বলি, আপনি তো পুরান খারাপ লোকগুলিরে সামনে রাখতে চান বা ভালো, মানে হ্যাঁ, আপনাকে আমি উত্তর দেই। এক এপিএস এর উপদেষ্টা দুর্নীতির অভিযোগে সরে যেতে বাধ্য হয়েছেন। আরেক বলেছেন যে তিনি নাকি তাকে বকে দিয়েছেন ভালো করে, কারণ বউকে তদবিরের মাধ্যমে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি রেড ক্রিসেন্টে যান, সেখানে গিয়ে দেখেন কিভাবে দুর্নীতি হচ্ছে। আপনি স্বাস্থ্য উপদেষ্টার কাছে যান, দুইটাকে সরাতে হয়েছে দুর্নীতির জন্য। আপনি দুদকে যান, দুদক অতীতের মামলার সাথে সাথে বর্তমানে তদন্ত করতে বাধ্য হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, প্রথম ভাত টিপলে পরে হাড়ির চাল টের পাওয়া যায়। বাংলাদেশে এরকম অনেক না তুষার ভাই, সেটা বোধহয় দিন আর ভাতের জন্য, সেটা বোধহয় দিন আর ভাতের জন্য যত সত্য, মানুষের জন্য অত সত্য নাও হইতে পারে। ডিম আর ভাতের চাইতে মানুষের বেলা এটা বেশি সত্য হয়, কারণ মানুষের বেলা তার প্রাথমিক আচরণের মধ্যে দিয়ে এটা প্রমাণিত। আমি আপনাদের বলি, মেসিকে যখন আপনারা খুব মর্যাদা করেন, ম্যারাডোনাকে, পেলেকে বলেন কি জানেন, সে কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় খেলতো। কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় খেললে যদি মেসি ম্যারাডোনারে বোঝা যায়, তাহলে কাগজের ঠোঙ্গায় টাকা নিলেও বোঝা যায় যে কোন রাজনীতিবিদ দুর্নীতিবাজ হতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে তুষার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনেক জনাব আবু আলম শহীদ খান, আপনাকেও। আমরা দর্শকরা অনেকে আজকে আমাদের সঙ্গে ছিলেন। আমরা একটা দুঃখ ভারাক্রান্ত মনে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান। আমরা জানি যে ভবিষ্যতেও হয়তো আমাদের এরকম দুঃখ আরও পেতে হবে, এইসব দুঃখের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সেটা যতটা কম পারা যায় ততটাই আমাদের লক্ষ্য। একজন দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন
যে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি মনে করেন? আমি মনে করি, আমি তুষার ভাইয়ের সাথে এখানে কিছুটা একমত। আমি মনে করি বাংলাদেশের মানুষই বাংলাদেশের প্রাণ। আসলে প্রাণপণে চেষ্টা করেও বাংলাদেশটাকে যারা চালিয়েছেন তারা বাংলাদেশটাকে পিছিয়ে নিয়ে যেতে পারেননি, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ তারা অনেক চেষ্টা করেছেন বাংলাদেশকে পেছানোর, কিন্তু সাধারণ জনগণের রেজিস্ট্যান্সের কারণে সেটা একটু এগিয়েছে। আমিও আমার ভবিষ্যতের এর মধ্যে তাই দেখি। ডক্টর শহীদ খানও আসলে অনেক সুন্দর করে অনেক কিছু বলেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।